গ্রীষ্মের বিকেল। সূর্য অস্ত গেছে কিছুক্ষণ আগে, কিন্তু তার গোলাপি আভা এখনো ছড়িয়ে আছে পলাশপুরের আকাশে। গরম পড়েছে খুব, অথচ বৃষ্টির নামে কোনো দেখা নেই। তাই মাঠ ঘাট পুকুর বিল সব কিছুই যেন খা খা করছে। 7 দিন দোকান বন্ধ থাকবার পর আজ সবেমাত্র দোকানের ঝাঁপ তুলে দোকান গোছগাছ করছে বনমালী কাকা। এরই মধ্যে আদিত্য এসে বসে পড়ল বাইরের বেঞ্চে। আদিত্য এই পলাশপুর গ্রামেরই ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো। গ্রামের স্কুলে বরাবর ফার্স্ট হয়ে এসেছে। এখন পাশেরই একটা শহরে একটা ডেয়ারি ফার্মে কাজ করে। সরকারি চাকরির জন্য অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাড়িতে অভাব, তাই বসে থাকবারও ফুরসত ছিল না। সেই সময় হঠাৎ করে এই কাজটা পেয়ে গিয়ে তাই সে আর অন্য কিছু ভাবেনি। নিবারণকে দেখে বনমালী কাকা বলে উঠল, আরে নিবারণ, কবে এলি রে বাবা? এই তো কাকা, কাল রাতেই এলাম। এসেই তোমার হাতে চা খেতে চলে এলাম। তা থাকবি তো কদিন? না গো কাকা, কালকেই চলে যেতে হবে। সে কি, এতদিন বাদে গ্রামে এলি, তা দুদিন থাকবি নে? না গো কাকা, ফ্যাক্টরিতে কাজের খুব চাপ। এখন তো ছুটিই পাচ্ছিলাম না। বাবার শরীরটা খারাপ, তাই এক প্রকার গায়ের জোর দেখেই চলে এলাম বলা চলে। 2 দিন ছুটি নিলে 4 দিনের মাইনে কেটে নেবে। কি বলিস? 2 দিন ছুটি করলে 4 দিনের মাইনে কেটে নেবে? তাই আবার হয় নাকি? হয়তো কাকা, এমনই হয়। এ কি আর সরকারি চাকরি? বেসরকারি সংস্থায় এমনটাই হয়। কাজে ঢোকবার সময় বলেছিল 8 ঘন্টা কাজ। ঢোকার পরেই বুঝলাম ওটা শুধু বলার কথা। 10-12 ঘন্টার নিচে কোনোদিনই ছাড়ে না। এদিকে মাইনে কিন্তু সেই একই। 4 বছর হয়ে গেল সেই একই মাইনেতে কাজ করছি। ওর চেয়ে বাবা আমার এই চায়ের দোকানই ভালো। যা কামাই তাতেই শান্তি। ভাগ্যিস তোদের মতো লেখাপড়া শিখিনি। লেখাপড়া শিখলে তখন বোধহয় চায়ের দোকান খুলতে পারতাম না রে। লজ্জা লাগতো। কেন কাকা, এরকম বলছো কেন? আমার ছেলে প্রীতমকে তো চিনিস। আমার মাঝখানে 1 সপ্তাহ শরীরটা ভীষণ খারাপ হয়েছিল রে, দোকান খুলতে পারিনি। প্রীতমকে কতবার করে বললাম দোকানটা অন্তত একবেলা করে খুলে বসতে, তা ও কিছুতেই রাজি হলো না রে। ওর নাকি মান সম্মান চলে যাবে। কি আর করি, দোকান বন্ধ রাখতে হলো 1 সপ্তাহ। না কাকা, এটা শিক্ষার দোষ নয়। প্রকৃত শিক্ষা যাদের থাকে তারা সব কাজকেই সমান মনে করে। শিক্ষার মিথ্যে অহংকার থেকে এক একজন এমনটা করে। কিছু মনে করো না কাকা, তোমাকে একটা কথা বলি। তোমার ছেলেটাকে সেই ছোট থেকে তো দেখছি। এক স্কুলে ওর সাথে অতগুলো বছর পড়েছি। ওর মধ্যে কিন্তু একটা... জানি রে বাবা, তার আমাকে বলতে হবে না তোর। সে আমার ছেলে, আমার চেয়ে ভালো আর কে চিনবে বল। তবে কি জানিস বাবা, তুই তো আমার ছেলেরই মতন, তাই তোর কাছে সবটা বলতে লজ্জা নেই আমার। তুই তো এখন আর গ্রামে থাকিস না, তাই সবটা জানিস না। প্রীতম কলেজ শেষ করে ঘরে বসেই ছিল। চাকরি বাকরি চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপরে ও জেদ ধরলো ব্যবসা করবে। বাবা, আমার সব মিলিয়ে আপাতত 2 লাখ টাকা মতো হলেই চলবে। ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে ওর দ্বিগুণ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তুমি আমাকে এখন ওই টাকাটা যেভাবেই হোক দাও বাবা। টাকা দিলে? কি করব বল বাবা, আমার ওই একটাই ছেলে। ভাবলাম রাজ্যে তো চাকরি বাকরি নেই, ছেলেটারে তো কিছু একটাতে দাঁড় করাতে হবে। কি ব্যবসা করতে চাইছে সেটাতে যদি দাঁড়াতে পারে, তাই আমার সমস্ত সঞ্চয় ওর হাতে তুলে দিলাম। তারপর? তারপরে আর কি, শহরে একটা দোকান ভাড়া নিল, মালপত্র সব তুলল, কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে পারল না। দোকানের অর্ধেক মালই দোকানেই পড়ে পড়ে নষ্ট হলো, আর আমার সমস্ত সঞ্চয় জলে গেল রে বাবা। এখন ও একটা কাজ খুঁজছে। গ্রামে তো আর কাজ বাজ নেই। শহরের দিকে যদি কোনো ভালো কাজ টাজ পাওয়া যায়। নিবারণ একটুখানি কি যেন ভাবল, তারপরে বলল, আমাদের ফার্মে লোক নেবে বলছিল। তোমার ছেলে কাজ করবে? তোদের ফার্মে? হ্যাঁ করবে, কেন করবে না? আর তুই যখন আছিস তখন আমার আর চিন্তা কি? হ্যাঁ হ্যাঁ করবে, ও নিশ্চয়ই করবে। তাহলে এক কাজ করো কাকা, আমি তো কাল 8টা 8-এর ট্রেন ধরবো। তুমি ওকে সকালে স্টেশনে পাঠিয়ে দিও, আমার সাথে গিয়ে কথাবার্তা বলে আসুক। কাজটা ভালো লাগবে কি না সেটাও তো দেখা দরকার।
পরদিন সকাল 8টার ট্রেন ধরে রওনা দিল নিবারণ আর প্রীতম। কাজের ধরন ধারণ সবকিছু যেতে যেতে প্রীতমকে বোঝাচ্ছিল নিবারণ। প্রীতমও সবটা উৎসাহের সঙ্গে শুনছিল। নিবারণ অবাক হয়ে একটা জিনিস খেয়াল করল, প্রীতমের সেই আগের মতন ঔদ্ধত্য এখন আর নেই বললেই চলে। বোধহয় বাবার সব টাকা ডুবিয়ে ওর অনুশোচনা হয়েছে। সেই অনুশোচনা থেকেই ও এমন শান্ত হয়ে গেছে। আচ্ছা, নিবারণ তো তোমাকে সবটাই মোটামুটি বলেছে। কাজের সিস্টেম ঠিক বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বেশ বেশ, বুঝে থাকলেই ভালো। আচ্ছা, তাহলে কাল থেকেই শুরু করে দাও। আর বাড়ি কিন্তু যাওয়া যাবে না। এখানকার সব থেকে বড় শর্ত হলো এটাই ভাই। তা আমাদের এখানে থেকে কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। বেশ বেশ, ভালো। আচ্ছা নিবারণ, প্রীতম তাহলে তোমার সঙ্গেই থাকুক। তোমরা দুই বন্ধু একসঙ্গে থাকো, কেমন? প্রথম দিন কাজ শেষ করে কোয়ার্টারে ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। আর তখন প্রীতম নিবারণকে প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা নিবারণ, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আমাদের এই কোয়ার্টারে ঢুকবার একটু আগে ওই পুকুরের কাছে একটা ঘর দেখলাম, তালা বন্ধ ঘর। কোন ঘরটার কথা বলছিস তুই? আরে ওই তো, যে ঘরটা পোড়া পোড়া মতন। দেওয়ালগুলো দেখলে মনে হয় পুড়ে গেছে, দেওয়ালের গা দিয়ে আগাছা উঠে গেছে। ওই ঘরটার কথাই বলছি। দেখে তো মনে হয় আমাদের ফ্যাক্টরির কোনো কোয়ার্টার। চুপ কর, ওই নিয়ে কোনো কথা বলিস না। কেন কথা বলবো না কেন? সত্যি বলতে সেটার কারণ আমিও ঠিক জানি না। তবে যেদিন আমি প্রথম এখানে এসেছিলাম কাজের জন্য, সেদিন আমারও ওই বাড়িটা দেখে মনে কৌতূহল হয়েছিল। আমিও ম্যানেজারবাবুকে জিজ্ঞেস করেছিলাম ওই বাড়িটা সম্পর্কে। তখন তিনি আমাকে ধমক দিয়ে বলেছিলেন যে ওই বাড়িটা সম্পর্কে যেন খুব বেশি কৌতূহল না দেখাই, তাহলে নাকি আমারই বিপদ। তারপর থেকে আমিও আর ও ব্যাপারে তেমন মাথা ঘামাইনি। কি দরকার, এসেছি কাজ করতে, কাজ করব, চলে যাব। অহেতুক বিষয়ে নাক গলিয়ে কি হবে আর বল। নিবারণ সেই সময় মুখে কিছু বলল না বটে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল জেগে উঠল। কি আছে ওই বাড়ির ভেতর, যার জন্য এত সাবধানতা? সে মনে মনে ঠিক করল এর রহস্য সে জানবে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। রাত ঠিক 2টো নাগাদ প্রীতম জেগে উঠল। আর চোখে তাকিয়ে দেখল নিবারণ গভীর ঘুমে মগ্ন। সে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামল। খুব সাবধানে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে এসে সে দেখল রাতের কালো অন্ধকার আর খাঁ খাঁ নির্জনতা ছাড়া কেউ কোথাও নেই। একটা ঝিঝি পোকাও যেন ডাকছে না বাইরে কোথাও। সে অবাক হলো একটা জিনিস লক্ষ্য করে, এই তল্লাটের রাত যেন একটু বেশি নিস্তব্ধ, একটু বেশি নিঝুম। এখানে রাতের কালো অন্ধকারের ভেতর কি যেন লুকিয়ে আছে। সেই লুকোনো সত্যিটাই তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে বারবার। সে হাঁটতে হাঁটতে ওই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। দিনের আলোয় যেমনটা দেখেছিল, এখন রাতের অন্ধকারে সেই বাড়ির চেহারাটা যেন আরো ভয়ানক। দেখলেই যেন বুকের ভেতরটা চিনচিন করতে থাকে। কি আছে এই বাড়ির ভেতর? কেন এত গোপনীয়তা? প্রীতম তা জানবেই। হঠাৎ প্রীতম শুনতে পেল ঘরের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছে, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। সেই গলার স্বরে যেন কতকালের কষ্ট লুকিয়ে আছে। প্রীতমের কি হলো সে বুঝতে পারল না। সে যেন অবচেতন মনেই সেই বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। সে দেখল দরজাটায় যে তালাটা ঝুলছে সেটা অনেক কালের পুরনো, জং ধরে অবস্থা একেবারে খারাপ। সে হাত দিয়ে ধরে হালকা চাপ দিতে তালাটা ভেঙে গেল। প্রীতম দরজাটা আলতো করে ঠেলতেই সেটা খুলে গেল। দরজাটা খোলা মাত্রই ঘরের ভেতর থেকে একরাশ ঠান্ডা হাওয়া বেরিয়ে গেল তার শরীর ছুঁয়ে। সেই ঠান্ডা হাওয়ায় যেন অপার্থিব শীতলতা মিশে আছে। এমন ঠান্ডা হাওয়া
সে কোনোদিনও অনুভব করেনি। এইবার সে দেখল ঘরের ভেতর একটা মানুষের আকার দিচ্ছে। প্রীতমের হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। চোখের সামনে এ কি দেখছে সে? এ দৃশ্য যেন সে স্বপ্নেও কল্পনা করতে পারে না। সেই ছায়া শরীর এবার বলে উঠল, ধন্যবাদ আমাকে মুক্ত করবার জন্য। এবার আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। ছায়ামূর্তিটা ঘরের ভেতর থেকে বিদ্যুৎ বেগে বাইরে বেরিয়ে গেল। বাইরের অন্ধকারের ভেতর যেন প্রতিধ্বনিত হতে থাকলো ছায়ামূর্তির বলে যাওয়া শেষ কথা। এবার আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। সেদিন সারা রাত আর ঘুম হলো না প্রীতমের। কাল রাতে কি ঘটেছে সেই কথা নিবারণকে সে বলবার সাহস পেল না। নিবারণ তখনও ঘুমোচ্ছে। প্রীতম বিছানা ছেড়ে উঠতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। প্রীতম উঠে গিয়ে দরজা খুলতেই দেখল তাদের ফ্যাক্টরির এক সিনিয়র কর্মচারী বাসুদা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে তাদের দরজার বাইরে। কি ব্যাপার বাসুদা, তুমি এত সকালে আর এমন হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? তোমরা তাড়াতাড়ি ফ্যাক্টরিতে চলো, ম্যানেজার বাবু মারা গেছে। কি কি বলছো? কিভাবে? সেসব কিছু জানি না, কাল রাতে মারা গেছে। স্বাভাবিক মৃত্যু না, কেউ যেন ঘাড় মুটকে নৃশংসভাবে মেরেছে ম্যানেজার বাবুকে। কোনো মানুষ ওরকমভাবে মারতে পারে বলে মনে হয় না। সবাইকে খবর দেওয়া হয়েছে, তোমরা এসো তাড়াতাড়ি। বলেই চলে গেল বাসুদা। প্রীতম খাটের পাশে এগিয়ে গিয়ে নিবারণকে ডাকল। নিবারণ, এই নিবারণ, নিবারণ ওঠ, নিবারণ। নিবারণ চোখ খুলে তাকালো, তারপর উঠে বসে বলল, কি হয়েছে? ওরকমভাবে চেঁচাচ্ছিস কেন? আরে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, ম্যানেজার বাবু মারা গেছে। কি? কখন? আরে এই তো বাসুদা এসে বলে গেল, কাল রাতে কে যেন ঘাড় মোটকে খুন করেছে। কি বলছিস? চল তো দেখি। প্রীতম আর নিবারণ গিয়ে দেখল ফ্যাক্টরির একটা ঘরের ভেতর একটা বেঞ্চের ওপরে রয়েছে ম্যানেজার বাবুর ডেড বডি। তাকে ঘিরে ফ্যাক্টরির বেশ কিছু কর্মচারী। ম্যানেজার বাবুর চোখ খোলা। এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। প্রীতমের মনে পড়ে গেল কাল রাতে ওই ছায়া শরীরের বলে যাওয়া শেষ কথাগুলো। রাতের বেলায় প্রীতম আবার এসে দাঁড়ালো সেই বাড়িটার সামনে। আজ আর তার ভয় করছে না। সে ডাকল, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি এখানেই আছো। যদি আমার ডাক শুনতে পাও তাহলে সাড়া দাও। কয়েক মুহূর্ত সব চুপচাপ, যেন সময় থমকে গেছে হঠাৎ। তারপরেই ঝোড়ো বাতাস বইতে শুরু করল। প্রীতমের সামনে ধীরে ধীরে ভেসে উঠল এক বায়বীয় শরীর। বলো, কেন আবার এসেছো এখানে? কেন আমাকে ডাকলে? আমি জানি ম্যানেজারকে তুমিই মেরেছ। আমি রহস্যটা জানতে চাই। আমাকে আমাকে সবটা বলো। আমার নাম নিখিলেশ। অনেক বছর আগে এই শহরে আমি কাজ করতে এসেছিলাম। কাজ পাই এই ফ্যাক্টরিতে। কোম্পানি আমাকে থাকবার জন্য এই ঘরটা দেয়। আমি এখানে কাজ শুরু করি। আমার কাজের নিষ্ঠা ফ্যাক্টরি মালিকের নজরে পড়ে। তাই 6 মাসের মধ্যেই আমি সাধারণ একজন লেবার থেকে ফ্যাক্টরির সুপারভাইজার হয়ে যাই। তখনই আমার নজরে পড়ে ওই ম্যানেজারের নানান অপকর্ম। ওই ম্যানেজার ক্যাশে টাকার গরমিল করে, ক্যাশ থেকে টাকা চুরি করে, দুধে জল মেশায়, আর আসল দুধ চুরি করে বাজারে বেচে দেয়। আরও অনেক কুকীর্তির কথা জেনে ফেলি আমি একদিন ম্যানেজারকে বললাম, ম্যানেজার বাবু, আমি কিন্তু মালিককে সবটা জানাবো। আপনি দিনের পর দিন যেইভাবে কোম্পানির সাথে বেইমানি করে চলেছেন সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? সব প্রমাণ আছে। কাল সকালে তাহলে মালিক আসা পর্যন্ত অপেক্ষা করুন, তাহলেই দেখতে পাবেন কী প্রমাণ আছে আমার কাছে। ম্যানেজার ভয় পেয়ে গেল। সে জানতো যদি আমি মালিককে প্রমাণসহ ওই সমস্ত অপকর্মর কথা জানাই তাহলে তার পরিণাম কি হতে পারে। তাই সে আর ঝুঁকি নিল না। সেদিন গভীর রাতেই আমার এই কোয়ার্টারে আগুন ধরিয়ে দিল। আমি পুড়ে মারা গেলাম এই ঘরের ভেতরে।
আমার আত্মা এই ঘরের ভেতরেই বন্দী হয়েছিল। তুমি আমাকে মুক্তি দিয়েছ, তাই আমি প্রতিশোধ নিতে পেরেছি। এইবার আমি পরিতৃপ্ত, চিরমুক্ত। প্রেত শরীরটা যেমনভাবে এসেছিল তেমনভাবেই যেন অন্ধকারের ভেতর অদৃশ্য হয়ে গেল। প্রীতম নির্বাক হয়ে তাকিয়ে থাকলো ওই পুড়ে যাওয়া বাড়িটার দিকে।